একটা প্রার্থনা দিয়ে শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এটা সারাস গ্রুপকে সবাইকে সবার আমার নমস্কার ও শুভেচ্ছা। এই আমার প্রথম অথবা সেকেন্ড বেঙ্গলি টক, তো একটু ক্ষমা করবেন যদি কিছু ভুল ত্রুটি থাকে। হুম হিন্দিতেও চেষ্টা করতে ভয় করছে, এখানে শুধু ইংরেজি। আর আগে আমি 30 বছর গুজরাটে ছিলাম। গুজরাটে তো গুজরাটি ভাষাতে অবশ্য আমি ভালো করে বলতে পারতাম, কিন্তু এবার একটু সাহস করছি বাংলায় বলতে। বাংলা ঠিক আছে কি মাঝে মাঝে একটু হিন্দি ইউজ করব? না সবাই না বাংলা। আপনার হ্যাঁ, যেমন সুবিধে মহারাজ, আপনার যেমন সুবিধে। আপনি না, বাংলা বাংলা সবাই বুঝে তো, এখানে নন বেঙ্গলি কেউ নাই তো? না, বাংলাই বেশি, বাংলাই সবাই বেশি। বেশি, ওকে। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের যে বিষয় ওটা খুব মানে স্বামীজির প্রিয় বিষয় ছিল। যদিও উনি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে পাশ্চাত্য দেশে বেশি কোনো টক অথবা লেকচার দেননি, কিন্তু ওনার মেইন উদ্দেশ্য বিদেশে যাওয়ার, ওনার গুরুর আদেশে আর কি। কন্যাকুমারীতে মেড্রাসে যখন উনি মারিনা বিচে হাঁটছিলেন, তখন ওনাকে আদেশ ঠাকুর দেন যে তোমাকে ওইদিকে পাশ্চাত্য দেশে যেতে হবে। কিন্তু ওনার বিশ্বাস হলো না। তবে বিশ্বাস হলো না, ঠাকুরানী মা শ্রীমা শারদা দেবী তখন জয়রামবাটিতে ছিলেন। তো উনি চিঠি লেখেন ওখান থেকে, চেন্নাই থেকে, আর অপেক্ষা করেন কি মায়ের যদি আশীর্বাদ হয় আর মা যদি কনফার্ম করেন কি এই আদেশ ঠাকুরের যে আদেশ পাশ্চাত্য দেশে যাওয়ার জন্য, উনি তো পাশ্চাত্যের দিকে ইঙ্গিত করে বলেছিলেন তোমাকে যেতে হবে। বোধহয় কোনো বিশেষ রূপে কোনো বাণী উনি শুনেননি, শুধু ঠাকুর ইঙ্গিত করছেন, বারবার ইঙ্গিত করছেন ওইদিকে যেতে হবে। তো ওনার মনে, ওনার যে মেড্রাসের তখন, এখন যে চেন্নাই, মেড্রাসের ডিসাইপলস ওরা আগ্রহ করছিল। আর গুজরাটেও যখন উনি আহ, আমার মনে হয় গুজরাটে যখন ছিলেন, তখন শঙ্কর পাণ্ডুরঙ্গ পণ্ডিত পোরবন্দরের যিনি আহ, দিওয়ান ছিলেন তখন ওই সময়, উনি ওনাকে সাজেস্ট করেছিলেন কি ভারতে ভ্রমণ করে বেদান্তের এত প্রচার হবে না। আপনাকে যদি বেদান্তের প্রচার করতে হয়, শ্রীরামকৃষ্ণ দেবের প্রচার করতে হয়, তাহলে বিদেশে যেতে হবে। আর বিদেশ থেকে ফেরার পরে আপনি দেখবেন আপনার বাণীর ইম্পর্টেন্স ওরা বেশি মানে ইম্পর্টেন্স দেবে। এটা আমাদের ট্রেন্ড। কেউ ফরেন রিটার্ন যদি থাকে, আমরা একটু বেশি গুরুত্ব দিই, যদিও ভালো নয়। ফরেনে কোনো বিশেষ কারণ, বিশেষ কোনো আই মিন ঠাকুরের অথবা আধ্যাত্মিক ভাবধারার প্রতি এত আকর্ষণ নয়, কিন্তু আমার মনে হয় যে এখনো একটা ট্রেন্ড আছে যে কেউ বিদেশ রিটার্ন থাকলে ওর কথা একটু বেশি সবাই গুরুত্ব দেয়, বিশেষ করে ভারতের আধ্যাত্মিকতা। আপনি দেখবেন ঠাকুরের প্রথম জীবনী যিনি যখন প্রকাশিত হলো অনেক আগে 1901 সালে, ম্যাক্স মুলার যিনি অক্সফোর্ডে ছিলেন, তখন ভারতের যারা ইংরেজি জানতো, যারা ওয়েস্টার্নাইজড এডুকেশন নিয়েছিল, ওরা একটু গুরুত্ব দিতে, বেশি গুরুত্ব দিতে শুরু করলো। কেন ম্যাক্স মুলার ওই সময়ের একটা ইন্ডোলজির বিরাট বড়
প্রফেসর আর অক্সফোর্ডে উনার বাড়িতে স্বামীজি যখন ইংল্যান্ডে এসেছিলেন 1895-এ, উনি বিশেষ করে উনার বাড়িতে যান আর স্বামী শারদানন্দজিকে উনি লেখেন যে উনি একটু ঠাকুরের জীবনী লিখতে চান। তো ওনার তো বেশি সময় ছিল না, স্বামীজি তো মাত্র একদিন ওনার সঙ্গে দেখা করেছেন, তারপরে উনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। তো পাশ্চাত্য দেশে প্রথম শ্রীরামকৃষ্ণের ছোট্ট জীবনী বেরোয় 1901। আর ম্যাক্স মোলার, যিনি ওরিয়েন্টাল ফিলোসফি আর হেড ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, তো তখন স্বামী শারদানন্দজিকে স্বামী বিবেকানন্দ বললেন তুমি ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের লাইফ অ্যান্ড সেইংস, ওনার জীবনী এবং ওনার টিচিংস এই তুমি পাঠাও। তো সেটা স্বামী শারদানন্দজি, যিনি পরবর্তীকালে আপনারা সব জানেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এক ভেরি অথেন্টিক বায়োগ্রাফি অফ শ্রী রামকৃষ্ণ উনি লিখলেন। সো উনি যেটা মেটেরিয়াল পাঠিয়েছেন এখন জানা যাচ্ছে ম্যাক্স মোলার কোনো বেশি এডিট না করে, যা শারদানন্দজি একটা ব্রিফ লাইফ আর সেইংস লিখে পাঠিয়েছিলেন ইংরেজিতে ওই সময়ে, ওটা উনি একটু মাইনর চেঞ্জ করে নিজের নামে পাবলিশ করেছেন এখানে। সেইভাবে আপনি দেখবেন ইংল্যান্ডে অথবা আমেরিকাতে এত ঠাকুরের প্রচার শুরু হলো প্রথম। যদিও ওরা জানতো কেশবচন্দ্র সেনের ইন্ডিয়ান মিরর অথবা বিভিন্ন পত্রিকা দ্বারা, ইংলিশ পত্রিকা দ্বারা ঠাকুরের সম্বন্ধে অনেক অনেক লোক জানতো, কিন্তু স্বামীজি বিশেষভাবে মানে যদি উনি 1893 সেপ্টেম্বরে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজনসে প্রথম বিশ্ব মঞ্চ পেলেন। ওর আগেও আমেরিকাতে উনি কয়েক মাস ছিলেন, কিন্তু উনি ঠাকুরের সম্বন্ধে একটা কি দুটো টক ছাড়া, মাই মাস্টার, আমার গুরুদেব, ওই ওই দুটো টক দিয়েছিলেন, একটা লন্ডনে আর একটা নিউ ইয়র্কে। তো এই দুটো ভাষণ ছাড়া উনি দেখবেন সারা ওনার যত পাবলিক লাইফ ছিল 8 বছরে, এই আমেরিকাতে প্রথম 4 বছর, তারপরে ইংল্যান্ডে প্রায় 1 বছর, উনি 300 ডেজ উনি স্পেন্ড করেছেন পাশ্চাত্য দেশ। ওখানে বিশেষ করে ঠাকুরের সম্বন্ধে উল্লেখ করেননি। তো ওনার গুরু ভাই ন্যাচুরালি ওদের একটু দুঃখ হয়েছে যে ঠাকুরের কৃপায় তো নরেন এত বড় হয়েছে, স্বামী বিবেকানন্দ হয়েছে, আর নিজের গুরুর সম্বন্ধে কেন বললেন না? পাশ্চাত্য দেশে বেদান্তের সম্বন্ধে প্রচুর আপনার দেখছেন কমপ্লিট ওয়ার্কস আছে, তো ঠাকুরের সম্বন্ধে কেন বললেন না? তখন উনি একবার ওই যোগানন্দজি মহারাজও উল্লেখ করেন। তারপরে ওনার একটু মনে কষ্ট হয়, এরা আমার উপরে বিশ্বাস করছে না আর আমাকে সন্দেহ করছে কি কেন নরেন ঠাকুরের সম্বন্ধে বলেননি। তখন উনি একটা হিন্ট দিয়েছিলেন যে পাশ্চাত্য দেশ মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইজ নট রেডি ফর দ্য মেসেজ অফ শ্রীরামকৃষ্ণ। ওনার জীবনী বোঝার জন্য যেটা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তো সেই সিচুয়েশনে উনি পাশ্চাত্য দেশে এসেছিলেন, এটা আমাদের মনে রাখতে হয়। আর ওই সিচুয়েশন মোটামুটি আজকেও আছে। তো আমরা যখন শ্রীরামকৃষ্ণ ভাবধারার সম্বন্ধে, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের জীবন আর সন্দেশের সম্বন্ধে যখন আমরা পাশ্চাত্য দেশে কি কি কাজ হচ্ছে, কত ভাবে বিস্তৃত হচ্ছে, এইসব ভাবনা করার আগে ভাবতে হবে কি ওই সময় স্বামী বিবেকানন্দের মতো একটা প্রফেটিক লোক, একটা বিশ্বগুরু যে যাকে বলা যায়, অথবা যুগনায়ক যাকে বলা যায়, যিনাকে তো উনি নিজে হেজিটেট করছেন ঠাকুরের সম্বন্ধে পাশ্চাত্য দেশে কিছু এদের সামনে বলতে। আর আজকেও আপনি দেখলে ওই সিচুয়েশন বেশি চেঞ্জ হয়নি। আমি কারণ বলছি, তখন উনি বলেছিলেন কি বিশ্ব যে উপভোক্তাবাদ অথবা যাকে আমরা মেটেরিয়ালিজম বলি, উনি ইউরোপে ওয়ার্নিংও দিয়েছিলেন কে যদি, এটা 1900 সালে উনি ওয়ার্নিং দিয়েছিলেন কে যদি ইউরোপ ডাজ নট গিভ আপ ইটস মেটেরিয়ালিজম, মানে উপভোক্তাবাদ যেটা আছে পাশ্চাত্য দেশে, বিশেষ করে ইউরোপে, ওই সময় ইউরোপ খুব পাওয়ারফুল ছিল,
আমেরিকাও ছিল কিন্তু এত পাওয়ারফুল ছিল না। ওই ইউরোপ প্র্যাকটিক্যালি ইংল্যান্ড আর যারা কলোনাইজ করেছিল সারা বিশ্বকে, স্পেন, পর্তুগাল, ওরা বিভিন্ন জায়গায় কলোনি ছিল। তো ওরা খুব পাওয়ারফুল ছিল। আর স্বামীজি তখন ইউরোপের মধ্যে গিয়ে ওয়ার্নিং দিচ্ছেন, যদি এই উপভোক্তাবাদকে ইউরোপ আহ, না ছাড়ে, তাহলে উইদিন 50 ইয়ার্স, মানে উনি উনি তো বলেছিলেন ইট ইজ সিটিং অন দ্য টপ অফ এ ভলকেনো, একটা ভলকেনোর উপরে এই ইউরোপ বসে আছে এই উপভোক্তাবাদের জন্য। আর যদি ইট ডাজ নট টেক টু স্পিরিচুয়ালিটি, ইট উইল, দ্য হোল ভলক্যানো উইল বার্স্ট। আর যেটা স্বামীজি ভবিষ্যবাণী করেছিলেন, আপনি দেখবেন দুটো বিশ্বযুদ্ধ হলো তারপরেই। উনি প্রেডিক্ট করেছিলেন বিশ্বযুদ্ধ হবে। আর কমিউনিজমও স্প্রেড হলো। কমিউনিজমের জন্য অনেক, আপনি দেখবেন সারা বিশ্বে ধর্মের প্রতি একটা আস্থা যেটা লোকের মধ্যে ছিল ওটা চলে গেছে, কেন ধর্মের নেগেটিভ সাইড ওরা দেখেছিল বেশিরভাগে, যার জন্য এত যুদ্ধ হলো, ক্রুসেড হলো, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম। আর সব সময় যুদ্ধ দেখে ওদের একটা ধারণা, পাশ্চাত্য দেশের যারা বুদ্ধিজীবী, ওদের আহ, একটা ধারণা হয়েছে কি ধর্মের জন্য লড়াই হচ্ছে। কিন্তু স্বামীজি পরিষ্কার বলেছিলেন, ওনার লন্ডন লেকচারে, আমেরিকাতেও বলেছিলেন কি রিলিজন ইজ নট রেসপন্সিবল, প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ রিলিজন ইজ হোয়াট ইজ নিডেড। ধর্মের মধ্যে যেটা আধ্যাত্মিকতা আছে, এসেন্স, উইচ ইজ দ্য কোর অফ এভরি রিলিজন, দ্যাট হ্যাজ টু বি আন্ডারস্টুড। ধর্ম শুধু অনুষ্ঠান অথবা কোনো রীতি রীতি রিওয়াজ এইসব নয়। রিলিজন রিলিজন ইজ রিয়েলাইজেশন, একটা অনুভূতির আধারে যেটা আমরা আধ্যাত্মিক সাধনা উপাসনা করি, গুরুদেবের দেওয়া যেটা ইনস্ট্রাকশনস আছে, অথবা আহ, ওই আধারে, ওর আধারে যেটা অনুভূতি আমাদের হয়, ওটাই ধর্ম। দ্যাট ইজ দ্য রিয়েল এক্সপিরিয়েন্স। আদার থিংস আর নট ইম্পর্টেন্ট। উই ডু লট অফ রিচুয়ালস, পূজা পদ্ধতি অনেক সবই ধর্মের মধ্যে আছে। ওটা নিয়ে যদি আমরা রিলিজনকে ফলো করি, তাহলে যুদ্ধ হবে, ঝগড়া হবে, ইন্টার রিলিজিয়াস ওয়ার্স হবে। ওটা তো স্বামীজি জানতেন। আর বিশেষ করে 1900 সালে উনি যখন আবার এলেন এখানে থার্ড টাইম, 1895 একবার এসেছিলেন, প্রায় 2 মাস কি 3 মাস ছিলেন, তারপরে 6-7 মাস উনি আবার এসে 96-এ উনি এখানে ইংল্যান্ডে এলেন। আমি ইংল্যান্ডের কথা বলবো বেশি, পাশ্চাত্য দেশের, যদিও আমেরিকা এবার সাউথ আমেরিকা যাওয়ারও প্রয়োজন হলো। সাউথ আমেরিকাতে ব্রাজিলে আমাদের সুন্দর সেন্টার আছে, অনেক ভাব প্রচার হয়েছে। আর আমেরিকাতে তো অনেক আগে থেকে অনেক সেন্টার গুলো আছে। কিন্তু আমি বিশেষ করে ইউরোপ আর ইংল্যান্ড সম্বন্ধে বলছি, কেন এখান থেকে প্রথম ওনার জীবনী ঠাকুরের প্রকাশিত হয়েছিল। আর ওটা করার কারণ, ওটা মানে না স্বামীজিকে, স্বামীজির উপরে যেটা একটা আমরা এলিগেশন করি কি উনি ঠাকুরের সম্বন্ধে কেন বললেন না, ঠাকুরের ভাব প্রচার করতে পারতেন, ওনার মতো আর প্রচারক কোথায় পাবো? এত সুন্দর ভাবে বেদান্তের প্রচার করেছেন সারা বিশ্বে, বিশেষ করে শিকাগো পার্লামেন্ট অফ রিলিজনস, ওখানেও উনি খুব বেশি উল্লেখ করেননি। ওর কারণ উনি জানিয়েছিলেন যে the world is not ready to accept the wonderful divine personality of Sri Ramakrishna। মানে এখনো বিশ্বের মধ্যে ঠাকুরকে অ্যাপ্রিসিয়েট করতে গেলে একটা বিশেষ প্রকারের ভক্ত দরকার, বিশেষ প্রকারের সাধক দরকার। ঠাকুরকে বোঝা এত সোজা নয়। সেজন্য when you see কে বিদেশে কেন ঠাকুরের এত ভাব প্রচার হচ্ছে না, এটা খুব কষ্ট। যেটা নিজে স্বামীজি তখন তখন যেটা স্বীকার করেছিলেন, আজকেও when we come to the western countries, আজকে আমরাও তো এখানে আহ, অনেক চেষ্টা করছি। আপনি দেখবেন বিশেষ করে ভারতীয় সমুদায়, এটা আমাদের ইংল্যান্ডে দেখবেন, ব্রাজিলের টোটালি আলাদা পিকচার আছে, আমি ওটাও বলবো। ব্রাজিল আর্জেন্টিনা যাওয়া হয়েছে এবার, প্রায় 1 মাস ছিলাম। আর ওখানকার ভক্ত, এখানকার ইউকের ভক্ত, আমেরিকারও তো গিয়েছিলাম, 2-3 বার গিয়েছি।
ইউএসএ তে অনেক বিভিন্ন সেন্টারে যাওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগই আপনি দেখবেন ডিভোটি সব হচ্ছে ইন্ডিয়ানস। ভারতীয় ডিভোটি ঠাকুরকে শ্রদ্ধা করবে, ওটা তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমাদের তো বিশেষ করে যারা বেঙ্গল থেকে, এখন তো সারা ইন্ডিয়াতে ঠাকুরের মেসেজ সন্দেশ আহ, প্রচার প্রসার হয়েছে। আর বিভিন্ন স্টেট থেকে এখানে যারা আসে, আমাদের সেন্টারে আসে, বিভিন্ন আমেরিকার সেন্টারে আসে, আর ইউরোপের কয়েকটা সেন্টারে যাওয়া হয়েছে, অনেক সেন্টারে যাওয়া হয়েছে। সব জায়গায় আমি দেখছি 90% বেশি আর মোর ইন্ডিয়ান ডিভোটিস। তো ওটা কোনো বিশেষ উপলব্ধি আমি মনে করছি না। কেন, স্বামীজি যখন ছিলেন এখানে, ধরুন একটা কি দুটো, টিজে দেশাই বলে একজন ভক্ত ছিল, আর স্বামীজির নিজের শিষ্য অক্ষয় কুমার ঘোষ, যিনি এখানে ইংল্যান্ডে পড়তে এসেছিলেন, অক্ষয় কুমার ঘোষ। আর টিজি দেশাই ছাড়া আর রঞ্জিত সিং জি। আর উম, আহ, একবার একটা ফাংশনে মনে হয় জগদীশ চন্দ্র বসুকে অনার করা হলো, তখন ওই ফাংশনে আর রঞ্জিত সিং জি, যিনি ক্রিকেটার ছিলেন, ইংল্যান্ড টিমের জন্য ব্যাটসম্যান ছিলেন, তো ওদের একটা অনারে একটা পার্টিতে কিছু, তখন ওই মেম্বার্স অনলি 363 মেম্বার্স ছিল, ওই ইন্ডিয়া ক্লাব একটা ছিল। তো আপনি বুঝতে পারবেন কত কম লোক ছিল। এখন তো প্রচুর ইন্ডিয়ানস এখানে ইংল্যান্ডে হোক আমেরিকাতে হোক সেটেল হয়ে গেছে। ওরাই বেশিরভাগে, যদিও আমরা চাই না, কিন্তু ওরাই মেজরিটি এখানে। আমাদের ইচ্ছা কি অ্যাটলিস্ট 50% লোকাল আসে। লোকাল মানে যারা ইংলিশ হোক কি ইউরোপিয়ান মূলের লোক হোক, অ্যাটলিস্ট নন ইন্ডিয়ানসও যদি আসে, তাহলে স্পেশালি ঠাকুরের সন্দেশ কিন্তু অদ্বৈত বেদান্ত, বেদান্তের সম্বন্ধে অথবা বুদ্ধিজমের সম্বন্ধে আমাদের অনেক বক্তারা আছে বিদেশে, স্বামীরাও, ওরা খুব পপুলার। কেন, ঠাকুরের কথা বললেই ওরা আপনাকে ইনভাইটও করবে না। তো বললাম না, এটা তো ওরা মনে করে একটা সেক্টেরিয়ান অ্যাপ্রোচ আছে এদের। যেমন বিভিন্ন অর্গানাইজেশনস আছে, ওদের নিজের গুরুর সম্বন্ধে, ওরা নিজের গুরুর অথবা নিজের ফাউন্ডারের সম্বন্ধে নানা রকম প্রচার করে। ইন্ডিয়ান অর্গানাইজেশন, হিন্দু অর্গানাইজেশন আর বুদ্ধিস্ট অর্গানাইজেশন, ওটা তো স্বাভাবিক, ওরা তো ওদের ধর্মের প্রচার করবে। কিন্তু ওটা ওই অ্যাটিটিউড ওয়েস্টে চলবে না। ঠাকুরকে একটা ইউনিভার্সাল ভাবে প্রচার করতে হবে, যেটা স্বামীজি করেছিলেন। গুরু ভাইরা আর অন্য ভক্তরা ওই সময় বুঝতে পারেননি কি স্বামীজি কি ফেস করেছিলেন এখানে, কেন ঠাকুরকে সামনে রাখেননি। পিওর অদ্বৈত ইউনিভার্সাল রিলিজনকে আগে রেখেছেন, তারপরে উনি বলেছিলেন কি আগে ওনার ইউনিভার্সাল সন্দেশগুলো আমরা প্রচার করব, দ্য ইউনিভার্সাল মেসেজ অফ শ্রীরামকৃষ্ণ, দেন দে উইল try to find out if they want who is this person, who is this incarnation, or they may or may not accept him as an incarnation. And he told his guru bhais, okay, don't preach him as an incarnation anywhere. If people want, they can take up that aspect. If people want, they can just consider him as a saint, or if not, just as a holy person. ইভেন ইন ইন্ডিয়া ওই সময় আপনি দেখবেন ওনাকে যে ট্রিট করতে এসেছিলেন মহেন্দ্রলাল সরকার, উনি তো অনেকবার বলেছেন আমি তোমার ধর্ম বর্ম বিশ্বাস করি না, আমি শুধু সায়েন্সের উপরে বিশ্বাস করি, আর আমি তো তোমাকে একটা ভালো মানুষ বলে দেখতে আসছি এখানে, তুমি একটা ভালো মানুষ। আর এই সব আপনারা চেলা সব আছে এখানে, আপনার মাথা ডিস্ট্রয় মানে নষ্ট করে দেবে। ওরা আপনাকে গুরু আর অবতার বলে বলে আপনাকে, আপনি তো ভালো লোক, আপনাকে একটু ওয়ার্নিং দিচ্ছে। মহেন্দ্রলাল সরকার নিজে বলছেন, যিনি কথামৃতে আপনি দেখবেন আছে, আর লীলা প্রসঙ্গেও আছে, কি উনি তো একবারে লাস্ট পর্যন্ত ঠাকুরের কোনো ধর্মের উপদেশ অথবা যে কোনো সন্দেশ আছে ওটার দিকে ওনার লক্ষ্য ছিলই না। উনি তো একবারে নিজেকে সায়েন্টিস্ট মনে করতেন। আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সেস যাদবপুরে উনি শুরু করেছিলেন।
ওটা বিরাট ইনস্টিটিউট। উনি চেয়েছিলেন ভারতে সায়েন্টিফিক আর টেকনোলজিক্যাল প্রোগ্রেস হোক। আর ইভেন জগদীশ চন্দ্র বসু আর সিভি রামন যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এরা সব ওই ইনস্টিটিউট। ওনার বড় কন্ট্রিবিউশন আছে। কিন্তু উনিও মনে করছিলেন কি এই যুগে ধর্মের কোনো প্রয়োজন নাই, কেন উনি ধর্মের ভাব ঠিক ঠিক বুঝতে পারেননি। আর ঠাকুরও বিশেষ আগ্রহ করতেন না যে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। উনি ওনাকে একটা ডক্টর হিসাবে ট্রিট করতেন, একটা ভালো লোক, আর খুব ভালোবাসতেন। আর ঠাকুর ওনাকে জিজ্ঞেসও করেছিলেন তুমি তো আমার একটাও কথা কিন্তু তুমি বলছো তুমি মানো না, তাহলে বারবার এখানে আসছো কেন? বলতে আপনি একটা ভালো লোক, ভালো মানুষ, সেই জন্য আমি এখানে আসি। তো ওটাই মনে রাখতে হবে কি আমরা যখন ওয়েস্টে ঠাকুরের সম্বন্ধে প্রচার করি, আমরা যদি আগ্রহ করি কি উনি অবতার বরিষ্ঠ, উনি একটা মানে ধর্মগুরু, একটা বিশ্বগুরু, এইসব বললে কিন্তু এখানে একটা রিয়াকশন হয়। ওরা চায়, বেশিরভাগই দেখবেন এখন রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে এখানে ইউকেতে অলমোস্ট 45% যখন ইলেকশন হয় তো ওর আগে এরা সেন্সাস এক সার্ভে করে। তখন লিখতে হবে আপনি কোন রিলিজনে বিশ্বাস করেন। তো অনেকরা আর একটা অপশনও আছে এথিস্ট, মানে আমি নাস্তিক। তো 45% ইংল্যান্ডে অ্যাটলিস্ট, এটা বোধহয় অন্য ইউরোপিয়ান কান্ট্রিজেও সেম হবে, 45% বেশিরভাগই ক্রিশ্চিয়ানস। ওরা লিখে কি আমরা উই আর এথিস্টস, আমাদের কোনো ধর্ম নাই। এটা কারণ কি হলো কি ওরা ধর্মের যেটা বিশাল ইউনিভার্সাল স্পিরিট অ্যাকসেপ্ট করেননি, মানে ওরা জানেই না। সবই ধর্ম, যত সব ধর্ম আছে এখানে, যে যার অনুষ্ঠান হয়, প্রিন্সিপাল রিলিজনস অফ দ্য ওয়ার্ল্ড, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, তো আপনি দেখবেন বেশিরভাগে ওরা ওর রিচুয়ালিস্টিক সাইডকে দেখে, অথবা চার্চ অথবা মস্ক অথবা যেটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনাল অ্যাসপেক্টকে দেখে ওরা মনে করে এই ধর্ম। তো ন্যাচুরালি ওরা তো ইয়াঙ্গার জেনারেশন বিশেষ করে ওরা দেখছে একটা বই এখানে প্রকাশিত হয়েছে অনেক আগে, ওটা খুব পপুলার এখানে, দ্য গড ডেলিউশন, রিচার্ড ডকিন্স বলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর। তো উনি খুব প্রচার করেছেন ওই বইয়ের। উনি বলছেন কি গড, দ্য ভেরি আইডিয়া অফ গড ইজ এ ডেলিউশন, একটা ভ্রম। ভগবান বলে ভগবানের কোনো দরকার নেই। এখানে সায়েন্স আর টেকনোলজি আর আমাদের যেটা সায়েন্সেস আছে, সোশ্যাল সায়েন্সেস আছে, ইকোনমিক্স আছে, বিভিন্ন সায়েন্স, ওটা নিয়ে যদি আমরা একটা ভালো জীবন যাপন করতে পারি, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। উই ডোন্ট নিড এ গড, বিকজ গড হ্যাজ অলওয়েজ কজড প্রবলেমস। গড অ্যাজ দে হ্যাভ আন্ডারস্টুড, ওরা যেভাবে ভগবান অথবা রিলিজনকে জানে, ওই টাইপের রিলিজন হলে ন্যাচুরালি ঝগড়া তো হবেই, হচ্ছে আর ফিউচারেও হবে। তো উনি একটা বই লিখলেন, ওর নাম হচ্ছে দ্য গড ডেলিউশন। আর খুব রিচার্ড ডকিন্সের প্রচুর, উনি প্রচুর ইউটিউব ভিডিওসও আছে। উনি প্রুভ করতে চান কি কি দরকার আছে, ওয়াই ডু উই নিড এ গড when everything we are responsible for our own destiny. স্বামীজিও অনেকবার তাই বলেছিলেন, যদিও উনি এথিজমকে সাপোর্ট করেনি, কিন্তু উনি বলেছিলেন ইট ইজ বেটার টু বি এ এথিস্ট দেন, because at least the atheist is honest, whereas then to be a dogmatic fundamentalist practitioner of religion. আমরা যদি ধর্মকে না বুঝে অথবা ইফ ইউ মিসআন্ডারস্ট্যান্ড রিলিজন আর ওর ঠিক ঠিক অনুষ্ঠান না করতে পারি, ওর থেকে একটা এথিস্ট হওয়া ভালো, মানে স্বামীজি মজা করে বলেছিলেন। সেটা আপনি দেখবেন এখানে ট্রেন্ড। আজকে ও ইয়াঙ্গার জেনারেশনকে কলেজ আর স্কুলে, যেমন আমরা ওখানে, আমি তো 30 বছর ছিলাম রাজকোটে, তো আমি কত সব স্কুল কলেজে যেতাম। এখানে তো কোনো ইউনিভার্সিটিতে আপনাকে ঢুকতে দেবে না ওরা। আমাদের তো এখানে সায়েন্স টেকনোলজি আর এইসব মেটেরিয়াল সায়েন্সের স্টাডি হচ্ছে, এখানে আধ্যাত্মিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট যদি থাকে, ওখানে গিয়ে আপনি ফিলোসফি বলতে পারেন, কিন্তু জেনারেল স্টুডেন্টসকে আপনার স্কুলে তো ঢুকতেই দেবে না।
বললাম আমাদের তো ওটা উদ্দেশ্যই নয়। তো ওরা অ্যাটলিস্ট দে আর অনেস্ট কি এক এক সাইডে আমরা এই সব রিলিজনের কথা বলবো আর অন্যদিকে খুব উপভোক্তাবাদকেও নিয়ে থাকবো। তো সেটা ওরা কোট করে জিসাসেরই কথা, ইউ ক্যানট হ্যাভ গড অ্যান্ড ম্যামন অ্যাট দ্য সেম টাইম। ম্যামন মানে ওয়ার্ল্ড। ঠাকুরও ওটাই বলেছিলেন যে ভগবান আর সংসার একসঙ্গে চলবে না। ঠাকুর একটু সফটলি বলতেন, জিসাস ক্রাইস্ট একবারে স্ট্রিক্টলি বলেছিলেন কে একদিকে আপনি ওয়ার্ল্ডকেও ধরে রাখবেন আর একদিকে ভগবানকেও চাইবেন, ওটা হবে না। ইউ ক্যানট হ্যাভ গড অ্যান্ড ম্যামন অ্যাট দ্য সেম টাইম। ওটা প্রসঙ্গ হচ্ছে জিসাস ক্রাইস্ট যখন আম, ওনার শিষ্যকে নিয়ে যাচ্ছিলেন, একটা খুব ধনিক মানে ভেরি ওয়েলদি পারসন ওয়ান্টেড টু বিকাম এ ডিসাইপল, আমিও সব ছেড়ে বাড়ি বাড়ি ছেড়ে আপনার সঙ্গে আসবো, না আমিও আপনার শিষ্য হতে চাই, ওর ছাড়ার কথা বলেনি। কিন্তু স্বামীজি জিসাস ওনাকে বললেন তুমি যদি আমার সঙ্গে আসতে চাও, আমার শিষ্য হতে চাও, তাহলে তোমার যেটা বাড়ি বাড়ি ধন সম্পত্তি আছে সব বিক্রি করে ইউ ডিস্ট্রিবিউট ইট among দ্য পুয়ার পিপল, গরিব যারা আছে ওদের দান করে তারপরে আসবে। ও তখন হেজিটেট করলো আর চলে গেল। তখন জিসাস ওদের শিষ্যকে উদ্দেশ্য করে বলল, দেখো ওর কত নিজের সম্পত্তি প্রপার্টি নিয়ে ও অ্যাটাচমেন্ট আছে, ও এইসব ছেড়ে আসতে চায় না। তখন জিসাস বললেন যে ইউ ক্যানট হ্যাভ গড অ্যান্ড ম্যামন, ম্যামন মানে ওয়ার্ল্ড। বাট ভারত ভারতের মধ্যে বৈদিক সংস্কৃতির মধ্যে ইভেন ঠাকুর বলতেন না বাবা কেন তুমি সব ছেড়ে দেবে। অনেকেরা জিজ্ঞেস করছিল কি এ সংসার খুব খারাপ, সংসারকে আমি ছেড়ে দেব। তখন ইভেন মাস্টার মশাইকে উনি বারণ করেছিলেন না তুমি সংসারে থেকেই করো। তো আমাদের হাইয়েস্ট আইডিয়াল যদিও শঙ্করাচার্য বলেন কি এসব ছেড়ে দেবে, ঠাকুরের সন্দেশ আপনি যদি দেখেন উনি যে স্তরে যে লেভেলে আমাদের ভক্ত আছে ওই ভাবের উপদেশ দিতেন কথামৃতে। ওটাও এখানকার লোক যারা আছে ওরা আগে আগে ঠাকুরকে অ্যাকসেপ্ট করার আগে ওরা গসপেল খুব পছন্দ করে। এখানে গসপেল মানে কথামৃত। জীবনী পরে জীবনী যদি পড়তে বলা হয় ওদের ওরা অ্যাকসেপ্ট করবে না ওদের টিচিংস পড়ে। রিসেন্টলি একটা এক্সাম্পল দিচ্ছি, কয়েক বছর আগে একজন হাঙ্গেরির ডিভোটি আছে, তো ও ঠাকুরের খুব ভক্ত। কিভাবে ভক্ত হলো আমি জানি না, খুব ইয়াং লেডি। তো ওর কাছে খুব বেশি পয়সাও নেই। তো ওর হঠাৎ ইচ্ছা হলো কি আমি হাঙ্গেরিয়ান ভাষাতে গসপেলকে অনুবাদ করব আর সারা যারা হাঙ্গেরিয়ান ভাষা জানে ওদের মধ্যে ঠাকুরের সন্দেশকে প্রচার করতে হবে। তো নিজে টাকা বেকার ছিল না, মা বাবার কাছে পয়সা ছিল, ওদের কাছে লোন নিয়েছে, বলে আমি আপনাকে ফেরত দিয়ে দেবো, এখন আমাকে বই প্রিন্ট করতে হবে, আমি যখন এই বই সেল হবে আপনাকে রিটার্ন। লোন নিয়ে নিজের পয়সা লোন নিয়ে উনি হাঙ্গেরিয়ানে প্রথমবার বিরাট বড় রামকৃষ্ণ কথামৃত নিজে বসে সব একাডেমিক্স এর হেল্প নিয়ে উনি অনুবাদ করেন। তারপরে আমি দেখলাম ওই বই নিয়ে প্রচুর বিক্রিও হয়েছে ওখানে হাঙ্গেরিতে, শ্রী শ্রী রামকৃষ্ণ গসপেল। তারপরে এখানে লন্ডনে যারা লন্ডনে মানে ইউকেতে যারা হাঙ্গেরিয়ান সেখানে বিভিন্ন কাজের জন্য এসছেন ওদের একটা গ্রুপ হয়েছে, আপনাদের মতো একটা সৎসঙ্গ হয়েছে। ওরা এভরি থার্সডে এত সিনসিয়ার আছে, ওরা সব হাঙ্গেরিয়ান ভাষাতে ওটা পড়ে কথামৃত আর পাঠচক্র শুরু করে। ওই পাঠচক্র থেকে অনেকরা এসে, কেন ঠাকুর বারবার বলতেন দীক্ষা নিতে হবে, বিশেষ করে মা বলতেন, এখনো মায়ের বইও করছে। তো ওরা এসে এখানে দীক্ষা নিতে চায়। মনে রাখবেন হাঙ্গেরি একটা কমিউনিস্ট কান্ট্রি ছিল ইস্ট ইউরোপের। ওটা অনেক দিন ওখানে রিলিজন প্রহিবিটেড ছিল, ইভেন চার্চে যাওয়া নিষেধ ছিল গভর্নমেন্টের মানে। এখন ওটা লিবারাল হয়ে গেছে, ডেমোক্রেসি হয়ে গেছে। তো হাঙ্গেরির লোক বালগেরিয়ার লোক এখানে আসে আমাদের সেন্টারে, ওরা সব বিভিন্ন ভাবে, বিকজ এখন কমিউনিজমের কোনো চাপ নেই,
ওদের উপরে মার্কসিজমের অথবা রাশিয়ার কোনো চাপ নেই, তো এখন একটু ওরা ফ্রিডম মনে করছে, কি ওরা দে আর ফ্রি টু ডিসকাস রিলিজন। তো ওরা একটা বিরাট বড় যেমন অনলাইন গ্রুপ ডিসকাশন হয়, কথামৃতের হয়, আর অনেকরা এসে এখানে আবার দীক্ষার জন্য আসে, মানে দে আর সো কনভিন্সড। সো ঠাকুর আমরা দেখব কি ঠাকুরের সম্বন্ধে আমরা যদি মনে করি আমরা প্রচার করছি, এটা ভুল ধারণা। ঠাকুর নিজের প্রচার নিজে করছেন, যে যার মানে কে মাধ্যম হবে আমি জানি না। এই মনিকা তামাস যে হাঙ্গেরিয়ান ভাষা থেকে, ওকে তো কেউ কারোর সাধুর সঙ্গে সম্পর্কে ছিল না। অবশ্য ও ইউনিভার্সিটি অথবা বেলুর মাঠে গিয়ে 2-3 বার ভিজিট করেছে, আর ওখানে কিছু গাইডেন্স পেয়েছে, স্বামী চৈতন্যজির কাছে ও কিছু গাইডেন্স পেয়েছে কিভাবে পাবলিশ করতে হয়, বাস। কিন্তু ইচ্ছা তো ওর, টাকাও ওর। আর আজকেও দেখবেন এত সিম্পল হাম্বল। আর গসপেলের একটা আপনাকে উদাহরণ দিলাম, ওখানে ব্রাজিলেও আমি গিয়ে দেখেছি, পাশ্চাত্য দেশে যখন আমরা উল্লেখ করি কে ঠাকুরের শক্তি ছাড়া, ঠাকুরের বিশেষ কৃপা ছাড়া, ওনার সম্বন্ধে বলা, ওনার সম্বন্ধে জানা, অথবা ওনার সম্বন্ধে ওনার সেইংস নিয়ে, ওনার উপদেশ নিয়ে নিজের জীবনকে মোল্ড করা, মানে গড়ার জন্য আমরা যে চেষ্টা করি, ওটা বিশেষ কৃপা না হলে হয় না। শুধু পাশ্চাত্য দেশের কথা বলছি না, আমাদের ভারতে হোক কি পূর্বের কোনো দেশে হোক, এটা আহ, খুব মুশকিল কথা। ঠাকুরকে আমরা বলি, আমরা ঠাকুরকে শ্রদ্ধা করি, ঠাকুরকে মানি, কথামৃত পড়ি, কিন্তু ঠাকুরের সন্দেশকে, ঠাকুরের ইউনিভার্সাল সন্দেশকে ধরে রাখা, মানে যেভাবে স্বামীজি চেয়েছিলেন, সেই জন্য স্বামীজি এটা পুরো ভার দিয়েছেন স্বামী শারদানন্দজিকে। প্রথমও উনি যখন ম্যাক্স মুলার জীবনী লিখেন, উনি দায়িত্ব দিয়েছিলেন স্বামী শারদানন্দজিকে। ওর একটা বিশেষ কারণ ছিল, উনি হয়তো ইনটিউশন দ্বারা উনি জেনেছিলেন কি উনি পরবর্তীকালে একটা বিরাট জীবনী লিখবেন। আর সেটাই হলো 5 ভাগে যে লীলা প্রসঙ্গ আছে। সেজন্য এখানে আমি দেখছি ঠাকুরের সম্বন্ধে যারা একটু ডিপ যেতে চায়, বিশেষ করে দীক্ষা নিতে চায়, আমাদের ওখানে তো 3টে জীবনী পড়লেই হলো। অনেকেরা দীক্ষা নেয় কিন্তু পরে হয়তো ঠাকুরকেও ভুলে যায়, অনেক অনেক লাইটলি ভক্তরা নেন। এখানেও সেম হতে পারে, কিন্তু এখানে একবার ওরা গসপেল দিয়ে, গসপেল প্রথম ওদের আকর্ষিত করে কেন, এইভাবে ইউনিভার্সাল ভাবে একটা দৃষ্টিভঙ্গি, মানে আমরা যেটা দেখছি কি টুয়ার্ডস অল রিলিজনস, টুয়ার্ডস অল পিপল, টুয়ার্ডস হিউম্যানিটি ইন জেনারেল, আপনি দেখবেন এত বিশাল একটা অ্যাপ্রোচ ওরা কোনো লাইফে কোনো ধর্মে ওরা দেখেননি। যে ধর্মে হোক, ওরা মুসলিমসও অনেকবার আসে এখানে, বিশেষ করে টার্কি থেকে। তো ওরাও একটা লিবারাল উপদেশ দেখে, ঠাকুরের ঠাকুরের উপদেশ দেখে তারপরে ওরা জীবনী জানতে চায়। আর ওই সময় আমাদের বলতে হয় যে লীলা প্রসঙ্গ প্রথম সবাইকে পড়তে হবে, নাহলে তো এখানে দীক্ষার ফর্মও দেওয়া হয় না। পুরো লীলা প্রসঙ্গ না পড়ে যদি কেউ আসে, ঠাকুরকে না জানলে আপনি ঠাকুরের মন্ত্রের মানে ঠাকুরের জীবনী এত ইম্পর্টেন্ট, বিশেষ করে আমি বলছি বিশেষ করে সবাইকে একবার নয় হাজার, যতবার পারা যায় লীলা যারা দীক্ষিত ভক্তের কথা বলছি, যারা লীলা প্রসঙ্গ পড়েননি, ওরা তো মানে ওটা একটা খুবই ইনজাস্টিস। তো এখানে আমি দেখছি লীলা প্রসঙ্গ এখন ইংলিশ রিডিং ডিভোটিসের জন্য গ্রেট মাস্টার ছাড়া আরেকটা ভালো বই বেরিয়েছে, শ্রীরামকৃষ্ণ অ্যান্ড ইজ ডিভাইন প্লে, স্বামী চেতনানন্দ, ইন্ডিয়ান ভার্সনও এসছে। ওটাতে ইংলিশ একটু সিম্পল আছে আর ইজিলি লোক বুঝতে পারে। তো আমি রিসেন্টলি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেন্ট লুইসে, তো উনি বলছিলেন কিভাবে উনি কেন আবার ট্রান্সলেট করলেন। একটা ট্রান্সলেশন তো আছেই, গ্রেট মাস্টার শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার। তো উনি বললেন এই অনেক বছর আগে এটা ট্রান্সলেট করা হয়েছিল, কিন্তু ঠাকুরের
জীবনের এমন সব ঘটনা আছে যেটা একটু সিম্পলিফাই না করলে ওয়েস্টার্ন পাশ্চাত্য দেশে ওরা বুঝতেই পারবে না। বিভিন্ন সাধনা ঠাকুর করেছেন, ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম ছাড়া। সুফি ইসলাম গোবিন্দ রায়ের ইনস্ট্রাকশনে উনি ইসলাম সাধনা, ওই ছাড়াই হিন্দুইজমের যত সাধনা করেছে, বিশেষ করে সাধক ভাব, আমি সেই জন্য ইনসিস্ট করি সাধক ভাব পড়তে হবে লীলা প্রসঙ্গের মধ্যে। ঠাকুরের জীবন, ঠাকুরের ভাবধারা জানতে গেলে শুধু কথামৃত পড়লে হবে না। ঠাকুর কিভাবে সাধনা করেছিলেন, কেন করেছিলেন, স্বামী শারদানন্দের যেটা অ্যানালিসিস, যেটা উনি যেভাবে স্টাডি করেছেন, এটা একটা অপূর্ব। মানে আমি কোনো বায়োগ্রাফি এরকম কারোর, ইভেন বুদ্ধার বায়োগ্রাফি আছে, অনেক আহ, অবতারের বায়োগ্রাফিস আছে, ভাগবত আছে, কিন্তু এইভাবে একটা আধুনিক লোককে কনভিন্স করার মতো একটা জীবনী লিখেছেন, সেটা স্বামীজি জানতেন। তো উনি ওই কাজ শরৎ মহারাজের জন্য, আর শরৎ মহারাজ লন্ডনেও এসেছিলেন, তখনও উনি ওনার সবার সঙ্গে এখানে ওনার আশা ছিল উনি এখানে থাকবেন, কিন্তু থাকতে পারলেন না, ওনার বড় কাজ ছিল, জেনারেল সেক্রেটারি হয়ে আবার ইন্ডিয়া চলে যেতে হলো। কিন্তু উনি যেটা কাজ করলেন, আমেরিকাতে হোক অথবা আপনি দেখবেন ইংল্যান্ডে যতদিন ছিলেন, উনি খুব চেষ্টা করেছেন, কেন স্বামীজির ওটা একটা ড্রিম ছিল যে পাশ্চাত্য দেশে, বিশেষ করে ওই সময় ইংল্যান্ডে যদি একটু প্রচার প্রসার হয় ঠাকুরের অথবা সমস্ত বেদান্তের রামকৃষ্ণ ভাবধারার, তো ওটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অথবা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সারা বিশ্বে, কেন ওই সময় তো ইংল্যান্ড প্র্যাকটিক্যালি ইট হ্যাড কলোনাইজড অলমোস্ট এভরি কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড। যত আপনি দেখবেন সংস্থানবাদী যারা পাওয়ার ছিল, ওর মধ্যে ইংল্যান্ড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকেও এত পপুলার। তো স্বামী যে চেয়েছিলেন এখানে লন্ডনে এসে উনি বললেন কি আমি এখানে যেটা আইডিয়াস দেব, ঠাকুরের হোক, ঠাকুরের আইডিয়াস খুব কম দিয়েছেন উনি, ওটা বোধহয় শারদানন্দের জন্য রেখেছিলেন, আর ম্যাক্স মুলারকে দিয়ে করেছেন। উনি কিন্তু এখানে বেদান্তের যেটা সিডস প্ল্যান্ট করে গিয়েছেন, আপনি দেখবেন ঠাকুরের ভাবধারা ইংল্যান্ডে ওনার খুব হোপ ছিল। আর পরবর্তীকালে ওনার পুরো মুভমেন্টে কন্ট্রিবিউশন দেখতে গেলে এই চার ইংলিশ ডিসাইপলস, পাঁচ পাঁচ ইংলিশ ডিসাইপলসের খুব বড় কন্ট্রিবিউশন। একটা হচ্ছে নিবেদিতা, ভগিনী নিবেদিতা, সবাই জানে ও কত স্যাক্রিফাইস করেছে ভারতের মহিলাদের এডুকেশনের জন্য হোক, আমাদের ফ্রিডমের জন্য হোক, যত যত ইন্ডিয়ার যা মানে যত বিদেশিরা, বিদেশের মধ্যে যারা ভারত, ওদের মধ্যে ভারত প্রেম দেখা যায়, নিবেদিতা ইজ দ্য ফার্স্ট। I mean, she had the highest dedication and devotion to the Indian cause. Indian cause, not just uh, freedom, but the cause of spreading Indian spirituality. So গুরুর যেটা আদেশ যে বিশ্বতে, সারা বিশ্বে এটা ভারতের যেটা আধ্যাত্মিক সন্দেশের প্রচার প্রসার করা, ওটা দ্যাট ওয়াজ নিবেদিতাস মেইন। দ্য সেকেন্ড two important people contributed. One was, of course, Mother Savior and Captain Savior. ওরা গিয়ে মায়াবতীতে প্রথম অদ্বৈত আশ্রমের স্থাপনা করেন। এটা ইংলিশ ডিসাইপল, দুজনে ইংলিশ, নিজের পুরো প্রপার্টি এখানে ফিঞ্চলিতে ওদের প্রপার্টি ছিল, বিরাট বাড়ি এখনো আছে, ওই বাড়ি পুরো বিক্রি করে ওরা টাকা নিয়ে গিয়েছে। আর যদিও ওনার স্বামী মারা যান, ক্যাপ্টেন সেভিয়ার মারা যান, আর স্বামীজি বললেন, স্বামীজি জীবিত ছিলেন তখন, উনি বললেন কি তুমি চলে যাও আবার ইংল্যান্ড, একা একা এখানে হিমালয়ে কি করবে। তো ও 30 years শি স্টেড, শি ইজ নোন এজ দ্য মাদার অফ মায়াবতী। তো উনি ওখানে বসে ওই পুরো অদ্বৈত আশ্রমের স্থাপনা করলেন নিজের টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে করেছেন। তারপরে দেখবেন ক্যাপ্টেন আর মিসেস সেভিয়ার তো এত কন্ট্রিবিউশন করেছে পুরো মায়াবতী, কিন্তু বেলুর মঠের জমিন, বেলুর মঠের স্থাপনার জন্য স্বামীজি সব জায়গায় গিয়ে টাকার জন্য কত চেষ্টা করছিলেন। কেউ প্রপার্টিও দেওয়ার কোনো স্কোপ মানে কেউ ডোনেট করতে চেয়েছিল না, টাকাও দিতে চেয়েছিল না, টাকার এত অভাব ছিল। তখন এখানকার একজন ওনার শিষ্যা
যার বাড়ি এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে আমাদের সেন্টার থেকে, মিড হাউস বলে, যেখানে শুধু স্বামীজি নয়, শারদানন্দজি আবেদানজিও ছিলেন। আর স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত, উনিও ওই বাড়িতে, আবেদানন্দজি, শারদানন্দজি আর সিস্টার আর আরো জোসেফিন ম্যাকলয়েড, এরা সব ওর বাড়িতে ছিল, 3-4 দিন ছিল। তো ওটা পিঙ্কনিজ গ্রিনে, মানে এখানে মেডেন হেডে ওদের বাড়ি এখনো আছে। তো ওই ভদ্রমহিলা, ওনার কাছে অবভিয়াসলি অনেক টাকা ছিল, তো 34,000 ওই সময়ে দিয়ে বেলুর মঠের পুরো জমিন ওনার টাকা দিয়ে কিনা। আজকে যেটা বেলুর মঠ আমরা দেখছি, ওটার একটা ইংলিশ কন্ট্রিবিউশন, ইংলিশ ভক্তের কন্ট্রিবিউশন। আর তারপরে ইউরোপ থেকে আপনি দেখবেন, বেলুর মঠের যখন মন্দির হচ্ছিল না, আর মহাপুরুষ মহারাজ খুব প্রার্থনা করলেন ঠাকুরকে, ঠাকুর ওনাকে স্বপ্নে আদেশ দিলেন কি আমার ওই টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর উনি দেখেন একটা কেবল আসে বোস্টনের, স্বামী অখিলানন্দজি, উনি ওখান থেকে উনার একজন শিষ্যা হেলেন রুবল, যিনি সুইজারল্যান্ডের মহিলা, উনি উনি বিরাট একটা এস্টেটের টাকা উনি পেয়েছেন, বলে আমি কি করব, ওনার গুরুর কাছে দেন। আর ওটা সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজের কে টেলিগ্রাম করে উনি লিখলেন কি ভাই এটা মন্দিরের জন্য আপনি ইউজ করবেন। সেই জন্য আপনি দেখবেন পাশ্চাত্য দেশ থেকে ঠাকুরের যে সন্দেশ, অ্যাটলিস্ট ওর ইনফ্রাস্ট্রাকচার, একটা বেলুর মঠের মতো জমিন হোক কে বেলুর মঠের কনস্ট্রাকশনের কত বড় সাহায্য এরা করেছে। আর গুডউইন, গুডউইন যে আহ, আহ, এখানকার ওনার স্বামী বিবেকানন্দের শিষ্য, যার জন্য এখন আমরা কমপ্লিট ওয়ার্কস পাচ্ছি। যদি গুডউইন না থাকতো, যদি গুডউইন স্বামীজির জীবনে ওকে না আসতেন গুডউইন, তো উই উড নট হ্যাভ গট দ্য হোল কমপ্লিট ওয়ার্কস। আজকে যেটা গ্রন্থাবলী আছে স্বামীজির গ্রন্থাবলী, যে যার which we have, that would not have been there. So there's lot of contribution. আজকে তো সময় অনেক বেশি হয়ে গেছে, আমি একটু বেশি বলে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রশ্ন কিছু আচ্ছা, থাকলে সময় আছে, সময় আছে মহারাজ, আর একটু বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তো সেইভাবে ঠাকুরের ভাও দ্বারা নিজেই উনি সবাইকে ইন্সপায়ার করেন, নিয়ে আসেন এখানে আমাদের সেন্টারে হোক, ব্রাজিলেও আমি দেখেছি অদ্ভুত ঘটনা। আমাদের মিশন শুরু হওয়ার অনেক অনেক আগে একজন ভক্তকে ব্রহ্মানন্দজির দর্শন হয়েছিল। ব্রহ্মানন্দজি উনি নামও জানতেন না, কে একজন এসে বলছে এখানে অরফানেজ করো, একটা বাচ্চাদের জন্য ইনস্টিটিউশন করো। আজকে বিরাট ইনস্টিটিউশন আমি দেখে এসেছি, আর সব রুমে ঠাকুর, মা, স্বামীজি, ব্রহ্মানন্দজি আর সবার ফটো আছে আজকেও। যদিও ওরা মিশনের কোনো সম্পর্কেই ছিল না, কোনো সাধুও ওদের সঙ্গে, পরে অনেক পরে ওরা বুঝতে পেরেছে কি ব্রহ্মানন্দজি এসে দর্শন দিয়ে একটা ব্রাজিলিয়ান, ওনার ওখানে ওরা ভাষাও জানতো না, ইন্ডিয়ান কোনো ঠাকুরের সম্বন্ধে জানতো না। ওখানে কিন্তু ঠাকুরের নামে, যদিও ওরা ঠাকুরের প্রচার নয়, মেনলি চ্যারিটি করে, কিন্তু রামকৃষ্ণ ইনস্টিটিউট নাম দেওয়া আছে, বিরাট বড় একটা এনজিও ওটা, অনেক ভালো কাজ করে। তো ঠাকুরের প্রচার উনি নিজে করেন বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন যত দেশ আছে, ইউরোপে হোক কে ইংল্যান্ডেও, স্কটল্যান্ডে আমাদের একটা গ্রুপ আছে, আয়ারল্যান্ডে তো ডাবলিনে রিসেন্টলি হয়েছে, আরো ডিমান্ড তো প্রচুর আছে। কিন্তু ধীরে ধীরে ঠাকুর নিজের ভাবে সব ওনার নিজের নিজের মানে জীবন আর নিজের সন্দেশের প্রচার করেন। কিন্তু রিসেপ্ট একবার ওকে ওনাকে এখানকার লোক, মানে যারা ওয়েস্টার্নার্স, বিশেষ করে ইংলিশ যারা আসে, ইউরোপিয়ানস তো ইজিলি এসে যায়, জানি না ওদের ভক্তি একটু আছেই, ওরা একটু ঠাকুরের জীবনী পড়লে অথবা গসপেল পড়লে ওরা ভক্ত হয়ে যায়। কিন্তু ইংলিশ লোক একটু হেজিটেন্ট, ওরা ইভেন জিসাস ক্রাইস্টকে এত ভক্তিভাবে মানে না, তো ওদের কনভিন্স করা একটু কঠিন। কিন্তু একবার ওরা যদি কনভিন্স হয়ে যায় তাহলে ওরা ছাড়বে না। যেমন নিবেদিতা, নিবেদিতা দেখুন, ও যদিও আইরিশ ছিল অরিজিন,
আর এও গুডউইনও আইরিশ ছিল, আয়ারল্যান্ড থেকে অরিজিনালি, কিন্তু ওরা ইংল্যান্ডেই তো বড় হয়েছে, উইম্বলডনেই বড় হয়েছে, মানে উইম্বলডন ওদের এডুকেশন পুরো ইংলিশ এডুকেশন। তো ওরা যেভাবে ঠাকুরকে ধরেছে, বুঝেছে, সেভিয়ার্স, সেভিয়ার আছে, আরো অনেক আছে আমেরিকাতেও, অনেক মোস্টলি ওরা ঠাকুরকে ইন্টিমেটলি জানতে গেলে কিন্তু মুশকিল আছে। যেটা আমি বললাম, স্বামীজিরও ধারণা ছিল যে ঠাকুরকে বুঝতে গেলে আগে উম, আপনাকে একটু স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড না থাকলে খুব মুশকিল। সহজভাবে যাদের ঠাকুরের কৃপা থাকলেও সহজভাবে উনি আকর্ষিত করেন, আর সহজভাবে কেউ যদি ভক্ত হয়ে যায় তাহলে খুব ভালো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছি। কিন্তু আদারওয়াইজ ওনার সন্দেশ ঠিক ঠিক দিলে, বিশেষ করে লীলা প্রসঙ্গ ওরা ভালো করে যদি পড়ে, তাহলে দেখবেন ওদের কোনো যত ডাউট আছে, যত প্রশ্ন আছে, আমিও বারবার সানডে আমার ক্লাস হয়, অল্টারনেট হয়, গসপেল গ্রেট মাস্টার, এক সানডে গ্রেট মাস্টার আর এক সানডে গসপেল। আমি এই ছাড়া তো বেশি এখানে কথা বলি না, কেন এটা না জানলে প্রচুর সময় লাগে এদের, কি একবার বেদান্ত বললে এখনই চলে আসবে, অদ্বৈত বললে তো কোনো 5 মিনিট লাগবে, কোনো প্রবলেম নেই, কেন ওখানে কোনো ভগবান নেই, কোনো শ্রদ্ধার কথা নেই, কোনো বিশ্বাস করার কথা নেই। ওরা খুব সায়েন্টিফিক্যালি, ওটা তো খুব সোজা মানে খুবই সোজা, কেন সায়েন্সের সঙ্গে খুব মিলছে। তো প্রথম ওরা দেখে কি ভাই এখানে তো ভগবান মানে বুদ্ধিজম এখানে খুব পপুলার, যারা বুদ্ধের উপরে বেশি ভার দেন না, আর শুধু বুদ্ধিজমের মেডিটেশন, বিপাসনা, মাইন্ডফুলনেস এইসব বললে কিন্তু খুব প্রচুর, এখানে তো আমাদের বোর্ন এন্ডেই কাছাকাছি দেখবেন কত বুদ্ধিস্ট সেন্টার আছে, কেন ওরা ইনসিস্ট করে না কোনো অবতার কে, কোনো ইভেন জিসাস ক্রাইস্ট অবতার অথবা সেভিয়ার এইসব বললে মডার্ন জেনারেশন পছন্দ করবেন না, সেই স্বামীজি জানতেন। সেই জন্য উনি বেদান্তের প্রচার আগে করলেন। বেদান্তের প্রচার করে যদি একটু ব্যাকগ্রাউন্ড হয়ে যায়, ওটা বিগিনিং, ইটস দ্য ফার্স্ট স্টেপ। অদ্বৈত বেদান্তে খুব ভালো একটা ফিলোসফি, ওটা দিয়ে ইন্ট্রোডাকশন করা যায়, কিন্তু ঠাকুরকে বুঝতে গেলে বেদান্তের একটু ব্যাকগ্রাউন্ড হলে, এখানে বিশেষ করে পাশ্চাত্য দেশে আপনি দেখবেন ওরা দেখতে চান কি জীবনের মধ্যে অদ্বৈত বেদান্তের প্র্যাকটিস করা কি সম্ভব, এটা তো প্রায় অসম্ভব অদ্বৈত বেদান্ত। সেই জন্য ঠাকুর নরেনকে ছাড়া সবাইকে অষ্টাবক্র আর এইসব বড় বড় অদ্বৈতের গ্রন্থ শুধু নরেনকে পড়তে বলতেন। আর ইভেন আবেদানন্দজিকে উনি ভক্তি মার্গে অথবা দ্বৈত ভাবে সাধনা করতে বলতেন সবাইকে। আর একটা বই ছিল খুব উনি নিজের কাছে রাখতেন, মুক্তি ও তাহার সাধন। মুক্তি ও তার সাধনে প্রচুর ভক্তি আর এইসব বিভিন্ন সাধনার উল্লেখ আছে। তো ওই বই উনি ওনার অন্য ডিসাইপলকে দিতেন, কিন্তু যে স্বামীজি আসতেন ওনাকে বলতেন যে তুমি এই পড়ো অষ্টাবক্র। স্বামীজি যদিও আগে মানতেন না, উনিও বলতেন অদ্বৈত কি করে হবে, এটা তো আমিও আমিও মানি না। কিন্তু আপনি দেখবেন এখানে বিশেষ করে অদ্বৈত বেদান্তের পরে যদি একটু ভালোভাবে ওরা বুঝতে পারবে ইন্টেলেকচুয়ালি, সাধনা যখন করতে চান, ওরা জানে অদ্বৈতের সাধনা করা কত মুশকিল, সব বাড়ি নেতি নেতি করতে গেলে সব ছেড়ে তারপরে সাধনা করতে হয়, শঙ্করাচার্য এত স্ট্রিক্ট আছেন। তো সব ছেড়ে মনেস্ট্রিতে গিয়ে সন্ন্যাস নিয়ে আপনাকে অদ্বৈতের সাধনার জন্য ধারণা হয়, ওটা একটা পূর্ব তৈয়ারি, মানে ইটস এ প্রি কন্ডিশন, অধিকারী হবে না। তো ওটা ওরা যখন জানে কি অদ্বৈত এত সোজা নয়, তখন ধীরে ধীরে আপনি দেখবেন ওরা ফিলোসফিক্যাল দিক থেকে প্র্যাকটিক্যাল সাইড, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ ঠাকুর, ওটা ধীরে ধীরে অ্যাকসেপ্ট করবেন। আর ঠাকুরের কত সুন্দর প্যারাবলস, ঠাকুরের যেটা যেটা আমরা বলি বোধ কথা, ঠাকুরের প্যারাবলস 176 প্যারাবলস আছে। আমরা আমাদের ম্যাগাজিনে ফার্স্ট পেজে ইলাস্ট্রেশন উইথ লাইন স্কেচ ওটা প্যারাবল দিই, ওটা খুব পপুলার,
মনে হয় কি খুব সিম্পল জিনিস, কিন্তু সিম্পল নয়। ঠাকুরের এক একটা বোধ কথা নিয়ে স্বামীজি বলতেন আমি 3 দিন ওর উপরে ফিলোসফিক্যাল টক দিতে পারি। ঠাকুরের এত সুন্দর সন্দেশ, বিশেষ করে গসপেলে অথবা টেলস অ্যান্ড প্যারাবলস অফ শ্রীরামকৃষ্ণ, আর বিশেষ করে লীলা প্রসঙ্গ গ্রেট মাস্টার পড়ে যদি ওটা প্রেজেন্ট করা হয়, তাহলে এই ওয়েস্টার্ন রিডার্স, ওয়েস্টার্ন পাশ্চাত্য দেশে আমরা ঠাকুরের বিশেষ করে ঠাকুরের ভাব প্রচার করতে পারব। ঠিক আছে।